সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিন সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব চন্দ্র। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সংবাদ বিশ্লেষণ করার জন্য আমাদের মেহেরপুরের সিনিয়র সাংবাদিক, দৈনিক দিনকালের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এবং মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সম্মানিত নির্বাহী সদস্য হারুনুর রশিদ রবি। হারুনুর রশিদ রবি মেহেরপুরের সকল পরিচিত, দীর্ঘদিন থেকে তিনি এই গণমাধ্যমের সেবা দিয়ে আসছেন। হারুনুর রশিদ রবি, আপনাকে স্বাগত জানাচ্ছি মেহেরপুর প্রতিদিন। ধন্যবাদ আমন্ত্রণের জন্য। জি, আমি কিছু সংবাদ পড়ে আমি আলোচনায় যাব। আমাদের মেহেরপুর প্রতিদিন প্রধান সংবাদটি করেছে আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ 5 বছর পর নেপালের বিপক্ষে জয়, নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ। কুষ্টিয়া ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত। ঝাঁজ কমেছে মরিচের, নাগালের বাইরে সবজি। মেহেরপুরের চকশালনগরে স্বপ্ন ছোঁয়ার উদ্যোগে টিউবওয়েল স্থাপন। মেহেরপুরে নতুন করে 2 জন করোনা আক্রান্ত। হরিণাকুণ্ডতে 1 কেজি গাঁজাসহ 3 মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কালীগঞ্জে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ। ঝিনাইদহে করোনায় 1 জনের মৃত্যু। এখানে কয়েকটি নিউজ আছে। পদ্মা সেতুতে বসানো হলো 37তম স্প্যান। ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য আছে। খালেদা জিয়া রাজনীতির মধ্যে সবচেয়ে বড় প্রভাব নিয়ে আছেন, ফখরুল বলেছেন। এখানে তথ্যমন্ত্রীর একটি বক্তব্য আছে। মির্জা ফখরুল সাহেব, কোনো লাভ হবে না। তথ্যমন্ত্রী। ঝিনাইদহে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অফিস নির্মাণ বোধন। ঝিনাইদহে এতিমদের মাঝে খাবার পরিবেশন। আমার হাতে আছে মাথাভাঙাটার প্রধান সংবাদটি করেছে রাজধানীতে বাসে আগুন ও নাশকতার ঘটনায় 15 মামলায় অর্ধসহস্র আসামি, বেশিরভাগই বিএনপি সহ 20 দলীয় জোটের নেতাকর্মী, গ্রেপ্তার 35। কর্মসূচি ফাঁস হওয়ায় বিএনপিতে তোলপাড়, বেকায়দায় মহানগর নেতারা, অধিকাংশই আত্মগোপনে। বাসে আগুন, বিএনপির আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি, ওবায়দুল কাদের বলছেন এটা। ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু। চুয়াডাঙ্গায় অস্ত্রোপচারের পর নবজাতক ও প্রসূতির মৃত্যু। এখানে আছে আরেকটি নিউজ। মাথাভাঙায় দর্শনা মুজিবনগর মেহেরপুর রেল লাইন নির্মাণে ব্যয় 1043 কোটি টাকা। এই 1043 কোটি টাকা ব্যয় হবে, টেকনিকে মনে হয় উঠেছে। মালয়েশিয়া প্রায় 2 লাখ অবৈধ বাংলাদেশি বৈধতা পাচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ খবর। আমরা এই পত্রিকা দুইটা নিয়ে পরে আরও অন্য পত্রিকাগুলো পড়ছি। আমি প্রথমে যাব একটু পজিটিভ নিয়ে। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ 5 বছর পর নেপালের বিপক্ষে জয়, নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ। আপনি জানেন গতকালকে মূলত এই খেলাটি হয়েছে। গতকালকে তো খেলা হয়েছে, যে খেলাটা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। জি। এবং এটা ছিল প্রীতি ম্যাচ নেপালের সাথে। বঙ্গবন্ধুর আমাদের যে জন্ম শতবার্ষিকী পালন হচ্ছে, এই উপলক্ষে মূলত প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। তা দীর্ঘ 5 বছর পরে নেপালকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা বড় জয়। এই জয়ের মাধ্যমে দেখা যাবে যে ফুটবলারদের মাঝে অনুপ্রেরণা বৃদ্ধি পাবে, যেটা আগামীতে আরও ভালো ফল প্রত্যাশা করা যায়। আগামী মঙ্গলবারে আবার আরেকটা ম্যাচ অনুষ্ঠিত হবে। 2টা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা, যেটা গতকালকে হয়েছে, আরেকটা আছে মঙ্গলবারে। আমরাও সেই অপেক্ষায় থাকলাম। আশা করি মঙ্গলবারেও এরকম একটা আশা করতে পারি। রবি, আমি যদি এই ফুটবল নিয়ে একটু কথা বলতেই চাই। আমরা দেখলাম যে আমাদের নিকট অতীতেই, খুব বেশি দিন আগের কথা না, বাংলাদেশের ফুটবল কিন্তু অনেক একটা মর্যাদার জায়গায় ছিল। কিন্তু আমি কাউকে দায়ী করছি না, তারপরেও বলতেই বাধ্য হচ্ছে এইভাবে যে আমরা যতটা ক্রিকেটকে নিয়ে মাতামাতি করলাম, আমাদের প্রাণের খেলা এখনো পর্যন্ত ফুটবল। আমাদের গ্রাম থেকে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত
ফুটবলে কিন্তু সত্যিকার অর্থে একটা ক্রেজ আছে, এবং সেখানে তো ক্রিকেট খেলায় তো একটা আর্থিক বিষয় জড়িত, সেখানে নানান মানে এই জন্যে স্পন্সর লাগে। কিন্তু ফুটবলটা কিন্তু আমাদের সত্যিকার অর্থে আমাদের বাঙালি সংস্কৃতির একদম রক্তে মিশে আছে ফুটবল খেলাটা। আপনার কি মনে হয় যে আসলে বাংলাদেশের ফুটবলকে নিয়ে যতটা না একে প্যাট্রোনাইজ করা হলো, তার চেয়ে অনেক বেশি করা হলো ক্রিকেটকে নিয়ে, যার কারণে ফুটবলের আজকে আমরা এই অধোগতির কথা যদি আমরা বলি, এভাবে যদি দায়ী করি? ফুটবল খেলা তো আমাদের দেশের মানুষজন কিন্তু এখনো, আমি মনে করি যে ক্রিকেটের চেয়ে আমাদের দেশের জনগণ এখনো ফুটবল খেলাটাকে পছন্দ করে। এক সময় তো গ্রাম অঞ্চলে সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে যেখানে মাঠ পেয়েছে খেলাধুলার একটা আয়োজন হতো, সেটা প্রতিযোগিতামূলকভাবে হতো, পারিবারিক মানে সামাজিকভাবেও হয়েছে। এই খেলাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, সেই আয়োজনটা কিন্তু আর আগের মতো নেই। আগে ইউনিয়ন পর্যায়ে আমরা দেখেছি ম্যাচের আয়োজন হতে, তারপরে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এই আয়োজনগুলো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে কিন্তু জনপ্রিয়তা কিন্তু কমে নাই। এখনো পর্যন্ত যদি ফুটবলে আয়োজন করা যায়, দেখবেন যে ক্রিকেট খেলার যে দর্শক হয় তার চেয়েও কিন্তু অনেক অধিক বেশি দর্শক ফুটবলে এখনো উপস্থিত হয়। কিন্তু ওই খেলার আয়োজনকারীর লোকজন মনে হচ্ছে যেন হারিয়ে যাচ্ছে। না, আপনার যদি ইয়েতে বলি, আপনার যদি জেলাতে ডিএসএ, ডিস্ট্রিক্ট মানে জেলা ক্রীড়া সংস্থা, আমাদের আজকে 9 বছর যাবত একটা অ্যাডহক কমিটি দিয়ে চালালো। এই সাম্প্রতিক সময়ে আমাদের এই আমাদের আহ্বায়ক যিনি, তিনি প্রয়াত হলেন, আব্দুল হাকিম লাল মিয়া, আমাদের আতাউল হাকিম লাল মিয়া, সরি, যে এখানে ওই কমিটির চেঞ্জের প্রয়োজন আছে। এখন হয়ে গেছে সর্বক্ষেত্রে রাজনৈতিক প্রভাবটা বিস্তার করে, এইগুলো খেলাধুলার প্রতি আগ্রহটা, কমিটি আছে, সমস্ত কিছু আছে, ক্রীড়া সংস্থা আছে, সব কিছু আছে, কিন্তু ফুটবল ফেডারেশন আয়োজন আমরা দেখি না। এটা হতে হবে, তো এটা করতে হবে, আগ্রহ তৈরি করতে হবে। বাচ্চারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা খেলে, তো ওখান থেকে শুরু হয়। শিক্ষার্থীরা কিন্তু খেলাধুলা ঠিকই করে, কিন্তু ওইটাকে রুট পর্যায় থেকে যে উপরে আনতে হবে, এই ধরনের আয়োজন, খেলাধুলার আয়োজন করলে পারে না সম্ভব। যেটুকু দেখা যায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু বঙ্গবন্ধু কাপ, ছেলে এবং মেয়েদের উভয়েরই খেলার এটা সরকার পদক্ষেপ নিয়েছেন, খুব জোরালো হয়, প্রতি বছরে হয়। এটা খুব ভালো একটা দিক আমি মনে করি। শুধু এই আয়োজনটা, এরকম আয়োজন শুধু প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নয়, এটা মাধ্যমিক পর্যায়ে, কলেজ পর্যায়ে কিংবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে করলে খুব ভালো হয়। পাশাপাশি যে সমস্ত টিমগুলো আছে, হ্যাঁ, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যে সেটা হতে পারে উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে বিভাগীয়, তারপরে জাতীয় পর্যায়ে, অর্থাৎ জাতীয় পর্যায়ে এই ধরনের প্রোগ্রামগুলো যদি করা যায়, আমার মনে হয় যে ভালো খেলোয়াড়ও কিন্তু সন্ধান পাওয়া যাবে, এবং পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। আমরা তো ক্লাবগুলোর কোনো অ্যাক্টিভিটিস দেখিনি, যার কারণে হচ্ছে আপনার ফুটবল ফেডারেশন বা ডিএসএ আয়োজিত কোনো ধরনের কোনো টুর্নামেন্টও লক্ষ্য করা যায় না, যার কারণে আমি যদি এইভাবে যদি সম্পূরকভাবে যদি বলি, এইভাবে আমরা যুব সমাজকে দায়ী করি যে তারা সবসময় অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে থাকে। আপনি তাদেরকে কি আসলে কাজটা দিচ্ছেন কি? আপনি খেলাধুলার জায়গাটা তৈরি করছেন না, সেখানে তো যাবে একটা গ্রুপ, তাই না? তো সেই জায়গাটা যখন না পাবে, তখন তাদের সময় কাটানো কিন্তু একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। সবসময় আপনি শাসনের মধ্যে রাখতে পারবেন না, তাহলে সেখানে কালচারাল ওরিয়েন্টের ব্যবস্থা থাকতে হবে, খেলাধুলা থাকতে হবে। এগুলোর অনুপস্থিতিতে অভিভাবক হিসাবে যারা অর্গানাইজেশন পরিচালনা করছেন, তারাও তো কম দায়ী না এটার ব্যাপারে। হ্যাঁ, অভিভাবকরা দায়ী। কারণ এখন দেখছি কি, আমাদের সময়ের কথাই বলি, যে আমরা যখন স্কুলে গেছি, আমরা স্কুল থেকে ব্যাগটা শুধু রাখতে বাকি চলে গেছি খেলার মাঠে, সেটা যে ফুটবল হোক আর ক্রিকেট হোক, আমরা কিন্তু খেলছি। এই খেলার সুযোগ কিন্তু বাবা মারাই দিয়েছিল, বাধা দেয়নি। আর এখনকার অভিভাবকরা হয়ে গেছে যে সন্তানকে ঘরের মধ্যে আটকিয়ে রেখে যতটা রাখতে পারে সেটাই যেন মঙ্গল, এরকম মনে করে। যে তাদের লেখাপড়ার পাশাপাশি একজন বাচ্চার বিকাশের জন্য যে খেলাধুলার প্রয়োজন, এই অনুভবটুকু নেই। এই অনুভবটুকু যেন হারিয়ে গেছে। অভিভাবকদের কাছ থেকেও তো সন্তানরা ওটা পেতে হবে, ওটা দিতে হবে, ওই সুযোগটা দেওয়া উচিত। আমরা আশা করব, বাচ্চারা অবশ্যই আমরা আশা করব অভিভাবকরা এই ব্যাপারে সচেতন হবেন, এবং সংশ্লিষ্ট বিভাগ যারা এই ধরনের ক্রীড়া
সংগঠক এবং সরকারের একটা বিশেষ অর্গানাইজেশনকে নেতৃত্ব দিচ্ছেন, অবশ্যই তিনাদের উদ্যোগ লাগবে। এই উদ্যোগ ছাড়া অবশ্যই এটা হবে না। আবারও ধন্যবাদ বাংলাদেশ টিমকে। আমরা আসবো আরেকটি সংবাদে। কুষ্টিয়া অধিনায়দায় পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত। সড়ক দুর্ঘটনা দিনের নিত্য নৈমিত্তিক ব্যাপার এবং আমাদের গণমাধ্যমের রিপোর্টে সড়ক দুর্ঘটনা হচ্ছে পার্মানেন্ট একটা বিষয়, নিত্য নৈমিত্তিক একটা ঘটনা হয়ে গেছে। প্রতিদিনের ঘটনা এটা, যে অ্যাক্সিডেন্টের ঘটনাটা প্রতিদিনই ঘটছে, প্রতিদিন বহু লোক মারা যাচ্ছে, কিন্তু এখান থেকে সুরাহত পাওয়া যাচ্ছে না যে এইখান থেকে যে উপায়ে আমরা বের হয়ে আসতে পারবো, সড়ক দুর্ঘটনা এটা প্রতিরোধ করা যায় কিভাবে, অর্থাৎ কমে আনতে হবে। মানে একবারে শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এটা জনবহুল দেশ, রাস্তা কনজাস্টেড, যেহেতু সড়কগুলো ভালো না, হ্যাঁ, সড়কের অবস্থা বেহাল অবস্থা আছে। আমাদের মেহেরপুর থেকে কুষ্টিয়া রুটের যে রাস্তার যে অবস্থা খুবই খারাপ, আসলে এগুলো খুবই খারাপ অবস্থা। এই যার প্রেক্ষিতে সড়ক স্থাপন ইচ্ছা করলেও আমরা হয়তো সেই উন্নত রাস্তা হয়তো পেতে পারি না এখন। কিন্তু এর মধ্যে থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায় এই চেষ্টাটা করতে হবে। এই জায়গাতেও কিন্তু অভিভাবকের দায় আছে। আপনি বলেন যে সমস্ত বাচ্চা ছেলেপিলে মোটরসাইকেল চালায়, তাদের হাতে মোটরসাইকেল গেল কি করে? খুব আদরের দুলার হিসাবে আপনি বড় একটা মোটরসাইকেল দিচ্ছেন যার হাতে, যার ফিজিক্যাল স্ট্রাকচার তার মোটরসাইকেলের ওজন তার ওজনের চেয়ে দ্বিগুণ বেশি, 3 গুণ ওজন। আপনি তার হাতে এই ধরনের একটা মোটরসাইকেল তুলে দিয়েছেন, সে তো উন্মাদের মতো ছুটছে। ঘটনা ঘটছে তো তাই। ইতিমধ্যে আমাদের গাঙ্গিতে যারা মারা গেছে মোটরসাইকেলের দুর্ঘটনায়, দেখা গেছে যে ওই হাই স্কুলের স্টুডেন্ট অথবা কলেজে পড়ছে এরকম পর্যায়ের বাচ্চারা, তারা দ্রুত গতিতে মোটরসাইকেল চালায় আসছে, বাসের নিয়ন্ত্রণ হারায় অ্যাক্সিডেন্ট ঘটল। আর সরাসরি বাস বা আলগামনের সাথে কিছু আর একটা বিষয় আছে যে অবৈধ যানটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সড়ক দুর্ঘটনার অন্যতম কিন্তু আরেকটা কারণ হচ্ছে এই যে আলগামন, নসিমন, করিমন যেগুলো আছে, এইগুলোতে কিন্তু দুর্ঘটনার পরিমাণটা বেশি হয়ে থাকে। ম্যাক্সিমাম আমি দেখি যে ম্যাক্সিমামটাই হচ্ছে এই অবৈধ যানের কারণে, বেআইনি যানবাহন। এটা নিয়ন্ত্রণ করা উচিত। বিশেষ করে এই যানবাহনগুলো চলবে সাব রোডে, মেন রোডে না। মহাসড়কগুলোতে অন্ততপক্ষে এই যানগুলো চলতে দেওয়া উচিত না। হয়তো আমরা ওই মানবতা দেখাতে গিয়ে তো আজকে অ্যাক্সিডেন্ট হাঁটলো, প্রাণ ঝরছে। এই ব্যাপারে প্রশাসনের নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। এখানে কিছু আইনগত আছে আপনার, ওই বিআরটি এর যে মানে দীর্ঘসূত্রিতা তাদের লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে, এবং অনেকে আবেদন করে তার লার্নার নিয়ে ড্রাইভিং করে বেড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু সত্যিকার অর্থে দেখভালটা প্রশাসনিকভাবে অত্যন্ত জরুরি, যেটা না হলেই সড়ক দুর্ঘটনা রোধ করা যাবে না। আর স্কুল কলেজের এই ধরনের আসলে ছাত্র যারা, তাদের হাতে যারা অভিভাবক মোটরসাইকেল কিনে দিয়েছেন, তাদেরকে যদি নিয়ন্ত্রণ না করা যায় এই দুর্ঘটনা ঘটতে, এটা অভিভাবকদের অবশ্যই দেখতে হবে বিষয়টা। অবশ্যই আমরা আশা করব যে অভিভাবক মণ্ডলী এ ব্যাপারে সতর্ক হবেন, সচেতন হবেন। ঝাঁজ কমেছে মরিচের, নাগালের বাইরে সবজি। মরিচের দামটা আজকের কথাই বলি, আজকে আপনার 80 টাকা কেজি দরে বিক্রি হয়েছে বাজারে, খোলা বাজারে একটু কমেছে আর কি, যেটা মানে গতকালকেও 100 টাকার উপরেই ছিল, 120 টাকা ছিল ইয়েতে। আজকের বাজার যেটা দেখলাম যে 80 টাকা কেজি। কিন্তু অন্যান্য সবজি, বেগুনও 50 এর নিচে না, আলু 50 টাকা, কোন সবজি 50-70-80, মানে 80 টাকার নিচে না। টমেটো বাজারে দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে যেগুলো, সেগুলো 120 টাকা, 140 টাকা কেজি। আসলে নিয়ন্ত্রণের বাইরেই। কারণ কি মনে করছেন যে আমাদের এই যে শীত মৌসুম শুরু হচ্ছে, এই শীত মৌসুমে যে সমস্ত সবজিগুলো বাজারে এসছে, আমরা কি আসলে নিকট অতীতে এত দাম, এই সবজি তো শীতের সবজি উঠে পড়ার সাথে সাথেই তো বাজারটা ডাউন হয়ে যায়। এখন তো শীতের মৌসুম আমি মনে করি যে সবজি উঠে গেছে, কিন্তু চাষিদের যারা অন্ততপক্ষে এইসব চাষ কাজে লিপ্ত থাকে তাদের ফসল কিন্তু উঠে গেছে, তাহলে অথচ দাম কমছে না। আবার আর একটা বিষয় দেখেন যে চাষিরা কিন্তু ন্যায্য মূল্য, বাজারে যেটা 60 টাকা বিক্রি হচ্ছে, চাষিরা কিন্তু তার অর্ধেক দাম পাচ্ছে। বাজারে আসতে আসতে দেখা যাচ্ছে যে
যে দামে কিনে আছে তার চেয়ে অনেক বেশি দামে, দ্বিগুণেরও বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে। রাইট। চাষিরা যে ন্যায্য মূল্য পাচ্ছে তা না, যে 60 টাকা জিনিসটা সে তা পাওয়া উচিত 40 টাকা, সেটা পাচ্ছে না, অর্ধেক দাম পাচ্ছে। এই বিষয়টা এমন হয়েছে না যে যে উৎপাদক শ্রেণী, প্রান্তিক চাষি থেকে মূলত সচ্ছল চাষি যারা এই উৎপাদনের সাথে জড়িত, তিনারা কিন্তু আবার এই এত দামটা কিন্তু আবার তিনারা পাচ্ছেন না, লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগীরা, মধ্যস্বত্বভোগীরা, তাই না? লাভবান হয় মধ্যস্বত্বভোগীরা। এখন মধ্যস্বত্বভোগী আমরা যেভাবে দেখি, এটা খুব বেশি নেগেটিভ সেন্সও বলতে চাই না। একটা চাষি আপনার সেই ব্যবস্থা নাই যে তার উৎপাদিত পণ্য ন্যায্য দামে বিক্রি করার জন্য আমাদের সরকারিভাবে তেমন কোনো ব্যবস্থাপনা কিন্তু তারাও করে দেয়নি। তাহলে মাঝখানে দাঁড়িয়ে মধ্যস্বত্বভোগী হিসাবে যারা এই দোতোয়ালি করছে, তাদের কাছ থেকে পণ্যটা কিনছে, তারা কিন্তু এইটা কোথায় বিক্রি করতে হবে সেই বাজার ব্যবস্থাপনা তাদের জানা, তাদের কাছে, যার কারণে তো তারা সেই সুবিধাটা পাচ্ছে। তাহলে আলটিমেট আপনি যখন উচ্চ মূল্য হয় তখন টিসিবি দিয়ে যখন আপনি সেটাকে দিয়ে নিয়ন্ত্রণ করেন, তাহলে প্রান্তিক এই চাষিগুলোর উৎপাদিত পণ্য অবশ্যই আপনার তার ন্যায্য মূল্য পাওয়ার জন্য তার একটা বিশেষায়িত জায়গা কিন্তু দরকার আছে। সেটা আমরা সমবায়ের ভিত্তিতে এক সময় দেখেছিলাম, কিন্তু সেগুলার কোনো ধরনের কোনো ইয়ে নেই। তাহলে ভোক্তারাও কিন্তু কিছু কম মূল্যে ইয়েটা পেল। আপনি একটা পণ্য চাষির কাছ থেকে যদি কেনেন, চাষির কাছ থেকে কিন্তু আপনার কিন্তু খারাপ লাগবে না যে তার উৎপাদিত পণ্য 10 টাকা যদি তাকে আপনার, সে যদি বেশি নেয়, আপনার একটা আত্মতৃপ্তি থাকবে না, আমার উৎপাদক শ্রেণীটা সে পাচ্ছে, এবং টাটকা জিনিসটা পাচ্ছে, টাটকা জিনিসটা আপনি পাচ্ছেন। এই ব্যবস্থাপনাগুলো অবশ্যই নজরদারি করা উচিত। কিন্তু উৎপাদনকারী প্লাস ভোক্তা দুইজনে কিন্তু লাভবান হবে, রাইট, ওই সিস্টেম চালু করতে পারবে। ঝিনাইদহে এতিমদের মাঝে খাবার পরিবেশন, এটা জনহিতকর কাজ। কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়, এগুলাও একটা নিত্য দিনে নানান কিছু ইয়ে করছে, কিন্তু কোনোভাবেই এটা হচ্ছে না, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি একটু প্লাস্টিকের ব্যবহারটা একটা বিষয়, প্লাস্টিক, হ্যাঁ, ঘটনা হচ্ছে যে প্লাস্টিক প্লাস্টিকের ক্ষেত্রে না, ওটা সারা বাংলাদেশে পলিথিন। দেখেন এক সময় সরকার উদ্যোগ নিল, যে কারণে ওই আলোচনাটা কালীগঞ্জে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার, সেটা কালীগঞ্জ না, সারা প্লাস্টিক না, জি আপনার পলিথিনটা, এখন প্লাস্টিক পলিথিন দুইটাই সারা দেশ ব্যাপী কিন্তু সয়লাভ হয়ে গেছে। যে পলিথিনটা বাজারে থেকে একেবারেই ক্লোজ করা হলো, তুলে নেওয়া হলো, উৎপাদন বন্ধ করে দেওয়া হলো, এখন দেখা যাচ্ছে পলিথিন গুলো আসছে বিভিন্ন কালারের হয়ে, পলিথিন কিন্তু আবার সয়লাভ হয়ে গেছে। এখন আপনি যে পণ্য নিতে যাবেন ওই তাদের কাছে তার পলিথিন দিয়ে দিচ্ছে। রাইট, এই পলিথিনের ব্যবহারটা একটা সময় প্রায় শেষ হয়ে গেছে, হ্যাঁ, বন্ধ হয়ে গেছে না, আবার এই পলিথিনটা আসছে। এটা খুব দুঃখজনক। আসলে আমরা নাগরিক বা ব্যবসাদারদের যদি আমি বলি যে এই উৎপাদনের জায়গাটা যদি বন্ধ হয়, তাহলে তার নাগরিকরা ব্যবহার করে না সেটা, বা কোনো ক্ষুদ্র ব্যবসায়ীরা এটা ব্যবহারও করে না, অন্য কেউ ব্যবহার করে না। এখন যদি আপনার সরবরাহ থাকে তাহলে সেটার ব্যবহার তো হবেই, তাই না? এটার জন্য আসলে কঠোর আইনি পদক্ষেপ দরকার। হ্যাঁ, ওটা তো প্রশাসন না দেখলে তো কিছু করার থাকে না। কুষ্টিয়ায় বাল্য বিবাহ বার্ষিকীর সাজে বাল্য বিয়ে, এই বিবাহ বার্ষিকীর সাজে বাল্য বিয়ে, মানে মহিলা বিষয়ক কর্মকর্তার থাবা, বলেন একটা নতুন ডাইমেনশন। এবং আপনাকে আমি প্রশ্নটা বলি, এই করোনাকালীন এই সময়ে স্কুল কলেজগুলো বন্ধ, আমরা একটা নিউজও করেছিলাম মেহেরপুর প্রতিদিনে, আপনার খুব মানে 25 থেকে 30% মেয়ের মাধ্যমিকের ক্লাস 6 টু ক্লাস 9-10 কাউরের কিন্তু আপনার বিবাহের বয়স হয়নি, কিন্তু তাদের বিয়ে হয়ে গেছে এই লকডাউন সময়কালীন সময়ে। আমরা হেডমাস্টার বা ওই প্রতিষ্ঠানের সভাপতি তাদের কাছে যে তথ্য পেয়েছি এবং এলাকার যারা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা এই ধরনের খোঁজ নিই, প্রত্যেকটা স্কুলের এই মেয়েদের এই অবস্থা, বিয়ে হয়ে যাচ্ছে। এটা বিয়ের পদ্ধতিগত আর একটা ডাইমেনশন, কিভাবে দেখেন? না, ওই যে বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু বিয়ের ঘটনাগুলো ঘটছে, বাল্য বিয়ে কিন্তু বন্ধ হচ্ছে না, বরং এখন বর্তমান সময়ে যেন আবার বাড়ছে, কিন্তু বাড়তে মুখে। মাঝখানে একটু কম ছিল, সরকার যখন পদক্ষেপ নিয়েছিল, যে সময় এই আমার মেহেরপুর জেলাকে যেমন বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়, সেই সময় মুক্ত তো হয় নাই, কিন্তু কমে গিয়েছিল, নিয়ন্ত্রণে এসেছিল, আবার সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে প্রশাসনিক পদক্ষেপ না থাকার জন্য। এই যে কুষ্টিয়ার যে ঘটনাটা, এটা কিন্তু
দেখেন যে এটাও একটা কৌশল অবলম্বন করছে। সাধারণত গেটে লেখা থাকে শুভ বিবাহ, আর এখানে লেখা ছিল যে বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকী। হ্যাঁ, ছেলে এবং মেয়ের নাম দিয়ে অমুকের বিবাহ বার্ষিকী। বিশাল প্যান্ডেল তৈরি করছে, আয়োজন সম্পন্ন। তাহলে এই যে নতুন কৌশল অবলম্বন করে, অথচ মেয়ের বয়স মাত্র 13 বছর, 13 বছরের একটা মেয়েকে সে বিয়ে দিচ্ছে ওইভাবে বিবাহ বার্ষিকীর আদলে একটা বিশাল আয়োজন করে। গতকালকে আমার মেহেরপুরে হচ্ছে, আপনার এই যে 13 ঘড়িয়াতে গাড়িতে মাইক্রো বাসের মধ্যে, মাইক্রোতে, হ্যাঁ, মাইক্রোতে কন্যে এবং বরকে উঠাইছে। মাইক্রো কাজী আছে, অভিভাবকরা আছে, মাইক্রো ভেতরে কেউ তা দেখতে যাচ্ছে না, মাইক্রো যাচ্ছে, মাইক্রোর মধ্যে বিয়ে হচ্ছে। গতকালকে যে ঘটনাটা ঘটেছে, কোনো এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তাকে ফোনে যখন জিজ্ঞাসা করি বা তাকে যখন বলা হয় যে বিষয়টা দেখেন এই ঘটনা, উনি বলছেন যে ভাই এই বিয়েটা আগেই হয়ে গেছে, আজকে তারা আনুষ্ঠানিকতা করছে, বলেন কি করব। আপনি চিন্তা করেন, বিয়েটা কিন্তু আগে হয়ে গেছে এবং দে আর ইনফর্ম যে অলরেডি তাদের এইটা সম্পন্ন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তারপরেও বলতে চেষ্টা করলাম এইভাবে যে তাদেরকে অ্যাটলিস্ট ধরে নিয়ে এসে থ্রেট করা, তাদের এই প্যান্ডেল করে তাদের এই আনুষ্ঠানিকতা করা, সবাই তো জানে যে মেয়েটার বয়স হয়নি। তাহলে এই ধরনের আনুষ্ঠানিকতার বিরুদ্ধে যদি না দাঁড়ানো হয়, তাহলে এই শুধু শুধু আসলে খাতা কলমে বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষণা করে লাভটা কি? এটার কোনো লাভ হবে না। লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবি, নিহত 74 অভিবাসী। খুব এখন নিত্যদিনের এটাও একটা হয়ে গেছে, এটা খুব আসলে মর্মান্তিক একটা ঘটনা। আর এই ঘটনা কিন্তু ঘটতেই আছে। আপনার এই মাত্র 1.5 মাস, অর্থাৎ 1 অক্টোবর থেকে এই পর্যন্ত 8টা নৌকাডুবির ঘটনা ঘটছে ওখানে। তাহলে ওখানে মানে প্রায় অভিবাসী যারা ওখানে যায় লিবিয়াতে, লিবিয়া থেকে ইতালিতে যাওয়াটা সহজ, মানে নদী পথে যদি যেতে পারে বাস তার কপাল খুলে গেল। সমুদ্র পথে ঝুঁকি, এটা একেবারে জীবনের ঝুঁকি নিয়ে পার হয়। পার হতে গিয়ে তো এই যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটে, এটা তো খুবই দুঃখজনক। অনেক বাঙালিও মারা গেছে ইতিপূর্বে, এখনো যাচ্ছে, গতকালকেও যেমন গেছে। আসলে মাত্র এই দেখেন এই 1.5 মাসেই যে যাতে 1 অক্টোবর থেকে এই পর্যন্ত 8টা ঘটনা ঘটলো, তাহলে 1 বছর কি পরিমাণ ঘটে। আর এরকম হাজার হাজার মানুষ কিন্তু এইভাবে যাচ্ছে, তারা হতাহতের ঘটনা ঘটছে। এটা খুবই দুঃখজনক। আসলে অর্থনৈতিক দৈন্যতা একটু ভালো থাকার আশায় মানুষ এই ধরনের জীবনের ঝুঁকি নেয়। জীবনের ঝুঁকি কখন নেয়? যখন দেখে এত যদি সে স্বাচ্ছন্দ্য থাকে, তাহলে তো সে কখনোই ওই ঝুঁকি নিতে যাবে না। মৃত্যু ঝুঁকি কেউ কখনো সব করে নিতে যাবে না। সেটাই এখানে তার আর্থিক দৈন্যতার কারণেই তো সেখানে যাচ্ছে। আমরা আশা করব যে অন্তত মানবিক পৃথিবী তৈরি হোক, সবারই বাসভূমি আবাসভূমি, অন্তত পৃথিবীতে সবাই বেঁচে থাক ভালো করে। আমি মাথা ভাঙার প্রধান সংবাদটি পড়ব। রাজধানীতে বাসে আগুন ও নাশকতার ঘটনায় 15 মামলায় 1.5 আসামি। আপনি জানেন গত পরশু দিনের ঘটনা। এই ঘটনাগুলো আসলে গতকালকে যে ঘটনাটা ঢাকাতে ঘটছে, তারপর নির্বাচনের সময়, নির্বাচন চলাকালীন, এটা তো গতকালকের ঘটনা। হ্যাঁ, নির্বাচনের অর্থাৎ নির্বাচন চলাকালীন অবস্থা, অর্থাৎ 12টা থেকে 4:30টার মধ্যে 9টা স্থানে, ঢাকার 9টা স্থানে এই 9টি বাস পোড়ানো হয়েছে। গান পাউডার যারা এই ঘটনা ঘটাক না কেন, আসলে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা তারা ঘটিয়েছে। সেটা কে বা কারা ঘটিয়েছে সেটা তদন্তের ব্যাপার, তদন্ত সাপেক্ষে আসবে, আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী সেটা দেখবে। তবে এই ধরনের ঘটনা ঘটানো আদৌ ঠিক না। সেই সিরিজ বোমা হামলার মতোই ঘটনাটা ঘটেছিল গতকালকে, সে 9টা স্থানে 9টা গাড়ি পোড়ানো। তবে কপাল ভালো যে ম্যাক্সিমাম গাড়িগুলো দাঁড়ানো অবস্থায় ছিল, যাত্রী সহ ছিল, চলন্ত বাসও ছিল। তবে সেটা পিছনে আগুন লেগেছিল, পিছনে আগুন লাগাতে যাই হোক যাত্রীদের প্রাণহানির ঘটনাগুলো ঘটে নাই। কিন্তু এই যে 9টা বাসের অগ্নিসংযোগে এটা তো কম ক্ষতি নয়, সেটা তো দুঃখজনক একটা ঘটনা। আসলে সুস্থ ধারার রাজনীতিতে যদি, আসলে আদর্শিক রাজনীতিতে যদি ফিরে আসা না যায়, ততদিন আসলে আমাদের এই ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়া, এই ভাবনার রাজনীতি
হ্যাঁ, দূর হওয়া আমাদের অবশ্যই এই ধরনের এইগুলো সমস্যা থেকে আমরা দূর হতে পারবো না। এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এগুলো আমরা আশা অবশ্যই করব দূর হওয়া উচিত। রাজনীতিতে অন্তত সুবাতাস, গণতান্ত্রিকভাবে একটা রাজনীতি চর্চা হোক, এটাই আমরা আশা করি। কুষ্টিয়ায় ট্রাক চাপায় গাংনীর একজন নিহত, সড়ক নিয়ে কথা বলেছি। মালয়েশিয়ায় প্রায় 2 লাখ অবৈধ বাংলাদেশি বৈধতা পাচ্ছেন। ওদের একটি আগামী 30শে জুনের মধ্যে বাস্তবায়নের ঘোষণা সোমবার থেকে শুরু। সেখানে আপনি ভালো, জানেন যদি পাই, হ্যাঁ, অনেকে গেছে আর কি জীবনের রয়েছে ঝুঁকি নিয়ে, তারপর হ্যাঁ দেখা যায় ভাগ্যের চাকা ঘোরানো যায় কিনা। হ্যাঁ, অবৈধ প্রবাসী অনেকে আছেন, যদি বৈধতা পাই এটা আমার দেশের জন্য মঙ্গলজনক। আমাদের মালয়েশিয়াও একটা রুট তৈরি হয়েছিল আমাদের বঙ্গোপসাগর দিয়ে। এটা হ্যাঁ, বঙ্গোপসাগর দিয়ে আপনার থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় এবং সেখানে অনেক হতাহতের ঘটনাও ঘটেছে। গভীর জঙ্গলে তাদেরকে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে, নৌকায় করে নিয়ে যেত এই দিক দিয়ে। এখানে আরেকটা রুট, যদিও সেই রুটটা আমরা অনেক দিন থেকে দেখছি যে তেমন অনেক অনেক বাঙালি ওখানে অমানবিক জীবনযাপন অমানবিক জীবনযাপন করেছে। তাদের উপরে শারীরিক নির্যাতন হয়েছে, অনেক সমস্যা তৈরি হয়েছে। অনেকে এই ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে গিয়ে এই কাজকাম করে অবৈধ হয়ে গেছে। যদি দেয়, বৈধতা পাই, অবশ্যই এটা ভালো দিক, আমাদের দেশের জন্য মঙ্গল হবে। অবশ্যই করোনাকালীন সময়ে আপনার যখন চাকরি হারাচ্ছে, বাইরের চাকরি, প্রবাসীরাও অনেক চাকরি হারিয়েছে, সেই ক্ষেত্রে এই সময়ে মালয়েশিয়ায় 2 লাখ বাংলাদেশি বৈধতা, মানে এটা আমাদের জন্য এটা অনেক ভালো খবর। শুধু পরিবারের না, রাষ্ট্রের লাভ আছে। অবশ্যই, অনেক অবশ্যই বৈধভাবে কাজ করার সুযোগ পাবে। এখানে একটা খবর হচ্ছে, দামুড়হুদা জয়রামপুরে গৃহহীনকে ঘর হস্তান্তর অনুষ্ঠানে সরকারি কর্ম কমিশন সচিব আসিয়া খাতুন প্রধানমন্ত্রী জাতির জনকের লালিত স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। এই ঘটনাটা আজকে মেহেরপুরে ঘটেছে, আমাদের পিরোজপুর গ্রামে। পিরোজপুরেও আজকে এই কর্ম কমিশন সচিব আসিয়া খাতুন, উনি ঘরটা হস্তান্তর করলেন আজকে। শামসুল আলম বলে একজন, সেই শামসুল আলমের কাছে ঘর হস্তান্তর করলেন উনি। এই প্রকল্পটা হচ্ছে সমাজের বিত্তবান যারা, তাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা আহ্বান করেছেন যে আপনারা যদি ব্যক্তিগতভাবে এ ধরনের আর্তের পাশে দাঁড়াতে চান, গৃহহীনদের পাশে দাঁড়াতে চান, আমাদেরকে একটা তালিকা দেন, আমরা আপনাদেরকে সেই ইয়েটা দেব। সে আলোকেই প্রধানমন্ত্রীর ওই ইয়েতে বেশ কিছু সচিব, তিনারা 2টা করে তাদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন জায়গায় গৃহহীনদের ঘর করে দিচ্ছেন। এটা একটা খুবই ভালো উদ্যোগ। এটা অবশ্যই ভালো। মানে আসলে সব কিছুতে প্রধানমন্ত্রী তো, মানে প্রধানমন্ত্রী যেটা করছেন সেই ডাকে সাড়া দেওয়া হচ্ছে, তাছাড়া তার আগে আর কিন্তু কেউ সেই মানে কোনো ইয়ে পাচ্ছে না। আসলে প্রধানমন্ত্রী একা কি করবে, সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী যতক্ষণ বলবে, প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষা থাকবে, তাহলে তো হবে না। প্রধানমন্ত্রী একা কি অত সিদ্ধান্ত দিতে গেলে তো পারবে না। এই মীর শামসুল হক পিরোজপুর গ্রামের, ইনি আজকে এই আসিয়া খাতুনই কিন্তু আজকে এই ঘরটা দিয়ে গেলেন। হ্যাঁ, ইনি এক সময় এই মীর শামসুল হকের বেড়ার ঘর ছিল এবং যুদ্ধের সময় ওনারা ওখানে আশ্রয় নিয়েছিলেন। মানুষের কৃতজ্ঞতা প্রকাশের যে নজির অবশ্যই তিনি মনে রেখেছেন। এটা মনে রেখেছেন এই আসিয়া খাতুন, এটা উনি মনে রেখেছেন। এটা আসলে বিশালই ব্যাপার। স্বাধীনতা যুদ্ধের সময় অনেক ঘটনাই আমার এখন মনে হচ্ছে। আর একটা বিষয় যেটা একটু শেয়ার করি। হ্যাঁ বলেন। যে আমাদের যে মুজিবনগরে অস্থায়ী সরকার যখন গঠন হলো, আমাদের এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিলেন, মেহেরপুরে এসেছিলেন রোল মাঠে, কলেজ মাঠে, ওনার এক মহিলা যে খাবার তৈরি করে নিয়ে গিয়ে ওনাদের দিতেন, সে মহিলার কথাটা এরশাদ সাহেব কিন্তু স্মরণ করেছিলেন। হয়তো সে সময় উনি জীবিত ছিলেন কিনা জানি না, সে মহিলা কিন্তু খোঁজ করেছিলেন। আচ্ছা, সেই কৃতজ্ঞতার কথাটা এখন মনে পড়লো। অবশ্যই যেহেতু যুদ্ধের এই আজকের এই ঘটনাটাও খুব ভালো একটা ভালো লাগলো। আপনার এই দামুড়হুদার এই যে গৃহহীনকে ঘর করে দিলেন আসিয়া খাতুন সচিব মহোদয়, উনি কিন্তু মূলত চুয়াডাঙ্গার মেয়ে। ওনার বাড়ি কিন্তু মূলত চুয়াডাঙ্গা। তো ওইখানে একজন এই গৃহহীনকে ওইটা দিলেন এবং সেই সময়ের আমাদের পিরোজপুরের যাকে দিলেন, এক হচ্ছে কৃতজ্ঞতা, অলসো তিনি গরিব মানুষ, তিনি আর গৃহ নেই, সেই এটা আমরা অবশ্যই আশা করব প্রধানমন্ত্রীর এই আহ্বানে অন্তত যাদেরই সঙ্গতি আছে
অন্তত তারাই যেন সবাই সম্বলহীন মানুষকে তো দান করলে সেটা তো বেনিফিট বিভিন্নভাবে আছে, সেটা সৃষ্টিকর্তার কাছে যেমন পাওয়া যাবে, অবশ্যই, অবশ্যই। এদিকে ওই মানুষটিও কৃতজ্ঞতা প্রকাশ করবে। অবশ্যই। এটা সবারই এগিয়ে আসা উচিত। আমার হাতে আছে পশ্চিমাঞ্চল। ঢাকা 18 আসনের উপনির্বাচনে কর্মসূচি ফাঁস হয় তোলপাড় বিএনপিতে। আমরা কম বেশি রাজনৈতিক আলাপ করেছি। আজ যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। কাদের? আওয়ামী লীগের উপকমিটি আগামী সপ্তাহে। আজ যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি, যেটা আপনার ঢাকাতে প্রেসিডেন্ট সেক্রেটারি করার পরে পূর্ণাঙ্গ কমিটি হয়নি। আচ্ছা, দামোহদা জয়রামপুরে গৃহহীন, এটা ওই নিউজটা নিয়ে কথা বললাম। মাছ শিকারীদের কারেন্ট জালে ছেয়ে গেছে নদী। চুয়াডাঙ্গার নব খননকৃত চিত্রা নদীতে চলছে মৎস্য নিধন। এই নদীগুলা খননের ব্যাপারে নতুন করে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে, আসলে এই নদী খনন এবং নদী ব্যবস্থাপনা, কারা মাছ শিকার করবে, সেখানে পাটজাক দেওয়া হবে কি না, এইগুলা নিয়ে মানে সব সময় কিন্তু একটা দোলাচল থেকেই যায়। এটার আবার দেখা যাচ্ছে কচুরিপানা যখন হয়ে গেল নদীতে, আপনি কত টাকা খরচ করে আমাদের ভৈরব নদীটা হলো, অথচ কচুরিপানায় ভরে গেল। এই কচুরিপানা পরিষ্কার কে করবে? আমরা এটা ঠিক, আমি একজন গণমাধ্যমের মানুষ হিসাবে আমি মনে করি সব কিছু কি আসলে সরকার করবে? আমরা যারা নদীটার ভাবছি যে আমাদের প্রাকৃতিকভাবে আমরা কতটা উপকৃত হলাম, যারা নদীতে গোসল করছে, ওই কচুরিপানা যদি আসলে ওই গোসলের সময়তেও যদি স্বেচ্ছায় যদি একটু তুলে ফেলে দেয়, তাই না বলেন? মানে সমস্ত কিছুই যদি আমরা আসলে সামাজিকভাবে দায় এড়িয়ে চলতে পারি না, আমরা সমাজে বসবাস করবো অথচ সামাজিক দায়বদ্ধতা আমরা এড়িয়ে চলবো, এটা তো সম্ভব হয় না। কিছু কিছু কাজ তো করা যায়, যেমন এই যে কচুরিপানা সাফ করা। নদীর মাছ খেতে ভালো লাগে, যেমন পরিষ্কার থাকে, মাছ তো ওই এলাকার মানুষগুলোই খায়। কারেন্ট জালে ছেয়ে গেছে, আপনি কেন কারেন্ট জাল সেখানে বা জাল নামাবেন? সেটা উন্মুক্ত জলাশয় থাকবে, সকলে মাছ ধরবে। তাদেরই তো উচিত ওই কচুরিপানাগুলো নিজ দায়িত্বে পরিষ্কার করা। রাইট, এলাকাবাসীর উচিত এগুলো। রাইট। সবকিছু সরকারকে করতে হবে, সরকারের অপেক্ষা থাকতে হবে, এটা আমার মনে হয় যে এটা ঠিক না। এ ব্যাপারে সকলেরই এগিয়ে আসা উচিত। অবশ্যই, আমরা অবশ্যই আশা করব সংশ্লিষ্ট আমরা সকলে সচেতন হব এ ব্যাপারে। দামোহদা জয়রামপুর গেল। আচ্ছা, বৃদ্ধ মহিলাকে হাসপাতালে রেখে যুবক উধাও, এটি একটি খুব অমানবিক খবর। গাজীপুরের শ্রীপুরের একটি খবর। ঝিনাইদহ সড়ক দুর্ঘটনা, অস্ত্র পাচারের পর নবজাতক প্রসূতির মৃত্যু, চুয়াডাঙ্গা সদর হসপিটাল। আপনি জানেন সাম্প্রতিক সময়ে এই হসপিটাল এবং ক্লিনিকগুলোকে কেন্দ্র করে একটা পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে অবৈধ ক্লিনিক যেগুলো আছে, যাদের সুনির্দিষ্ট লাইসেন্স নাই, যাদের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে কোনো আবেদন নাই, এই ধরনের প্রত্যেকটা জেলার সিভিল সার্জন মহোদয় এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যিনি, তিনার কাছে চিঠি এসছে। মেহেরপুরের অবস্থা কীরকম বলে আপনার কাছে মনে হয়? যে ক্লিনিকগুলা বেসরকারি স্বাস্থ্য খাতে আসলে ব্যাপক অনিয়ম কিন্তু বিরাজমান আছে। জি, কারণ আজকে আমাদের দেশে লাইসেন্স অর্থাৎ যেটা দেওয়া আছে নবায়ন করতে হয়, প্রতি বছর বছর নবায়ন করতে হয়। 1982 সাল থেকে 15,000, আমার জানা মতে যে 15,000 ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক এরকম আছে 15,000, যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর থেকে। পরবর্তীতে এখন স্বাস্থ্য অধিদপ্তরের তালিকাতে আছে 13,500 জি প্রতিষ্ঠান। তাহলে বাকি ওই 1500 গেল কোথায়? 1,500। তারা কিন্তু আছে, কিন্তু তারা ওই লাইসেন্স নবায়নও করে না, অবৈধভাবে আছে এবং আরো বেড়েছেও তো। হ্যাঁ, এখন এই অবৈধ আবার দেখেন যে এই 13,500 যে তালিকাটা আছে, এর ভিতরে সরকার কিন্তু লাইসেন্স নবায়নের জন্য একটা সুযোগ দিয়েছিল, যেটা গত 2 মাস আগে পার হয়ে গেছে, যে লাইসেন্স নবায়নটা করার জন্য। তাহলে এইখানে লাইসেন্স নবায়ন করেছে মাত্র 6,000 প্রতিষ্ঠান, মানে 50% প্রতিষ্ঠান করে নাই আমার জানা মতে। তাহলে বাকিগুলো এবং 50% মানে দেখা যাচ্ছে যে যারা করে নাই, প্রায় না করার হচ্ছে 7,500, যারা নবায়ন করে নাই 7,500 প্রতিষ্ঠান। এই 7,500 প্রতিষ্ঠানের মধ্যে একেবারে আদৌ আবেদনই করে নাই এরকম প্রতিষ্ঠানের সংখ্যা 3,500 থেকে 4,000 মতো আছে। আবেদনই করে নাই নবায়নের জন্য।
অথচ সেই প্রতিষ্ঠানগুলো চলছে। তাহলে অথচ সেই সব ক্লিনিক চলছে, ডায়াগনস্টিক সেন্টার চলছে, কিভাবে চলছে? এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। অবৈধ ক্লিনিক, অবৈধ এই ব্যবসাগুলো বন্ধ করতে হবে। এই ব্যবসা বন্ধ কারা করবে? স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নিতে হবে, স্থানীয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাহেব কিন্তু সম্প্রতি একটা বক্তব্যে উনি বলেছিলেন জেলা প্রশাসকদের উদ্দেশ্যে, বিশেষ করে কি জেলা প্রশাসনের দায়িত্বে যারা আছেন ওনাদের, যে আপনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই নির্দেশনা কিন্তু আজ কয়েকদিন হয়ে গেল বাস্তবায়ন বাংলাদেশের আমার মনে হয় না যে দেখলাম না কোথাও কোনো সংবাদে। তাহলে এই নির্দেশনাটা কিভাবে বাস্তবায়ন হবে? মহাপরিচালক সাহেব নির্দেশ দিচ্ছে যে আপনারা এই কাজটা করেন। এটা তো সিভিল সার্জন বা টিএইচও যারা আছেন তাদের উপরে তো বর্তায়। ওনারা তো এটা প্রশাসনকে ডেকে নিয়ে উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে ডিসি সাহেবকে তাদেরকে তো অবগত করতে হবে। অবগত যদি না করা হয় তাহলে তারা কিভাবে, কোন ধরনের পদক্ষেপ? আচ্ছা রবি ভাই, আমি যদি খুবই দুঃখজনক। আচ্ছা আমি যদি বলি যে হ্যাঁ, তাদের এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় ক্লিনিক বা ল্যাবের তাদের যথেষ্ট সীমাবদ্ধতা আছে। তাদের কাউরের লাইসেন্স আছে, কাউরের নাই, কেউ আবার অ্যাপ্লিকেশন নবায়নের অ্যাপ্লিকেশন করেছে, কেউ করে নেই। আমার প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায়, আমাদের যে স্বাস্থ্য খাত, সেই স্বাস্থ্য খাত নিশ্চয়ই আক্রান্ত হবে। তার কারণ এই সমস্ত প্রতিষ্ঠানগুলা সরকারি যে সমস্ত 2টা বা 3টা প্রতিষ্ঠান, ওদিকে হচ্ছে গাংনীর 50 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল, মেহেরপুরের নামমাত্র 250 বেডের হসপিটাল, এবং আপনার মুজিবনগরে এবং গ্রামাঞ্চল আমাদের বিভিন্ন ইউনিয়নে যে সমস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র, তাই তো? এখন আপনি বলেন যে অ্যানেস্থেশিয়ার ডাক্তার নাই, আপনি যদি কাউকে পদায়ন না করেন, সেখানে যদি আপনি কাউকে রিক্রুট না করেন, আপনি অপারেশনগুলো চলছে কিভাবে চলছে? এই অ্যানেস্থেশিয়া দিলকে আমরা প্রতিনিয়ত অনেক দেখেছি মাতৃমৃত্যু ইয়েতে, এই ক্লিনিকগুলোতে। তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি কি বলল? আজ পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখলাম না, ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে হসপিটালে যখন হচ্ছে সেখানেই বা অ্যানেস্থেশিয়া কে দিচ্ছে, আর ক্লিনিকগুলোতে যখন অপারেশন হচ্ছে সেখানেই বা অ্যানেস্থেশিয়া কে দিচ্ছে? এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ডাক্তার সেখানে অনুপস্থিত থেকে আমাদের স্বাস্থ্য বিভাগ চলছে, এর দায় কি আসলে শুধু ক্লিনিকদের, বেসরকারি প্রতিষ্ঠানগুলো? এটা তো অবশ্যই সরকারের উপরে বর্তবে এইসব দায়ীগুলো। কারণ স্বাস্থ্য নিয়ে যে অবস্থাটা বিরাজমান বর্তমানে, আমি নিজে দেখেছি। আমার গাংনীর কথাই একটু বলি যে গাংনীতে একটা ক্লিনিকে সিজার অপারেশন, একটা গুরুত্বপূর্ণ একটা অপারেশন, কিন্তু যে রোগীরও বাঁচা মরার একটা বিষয়, সেখানে অপারেশন করছে জৈনক এক ডাক্তারের এবং আমাদের মেহেরপুর জেলার খুব স্বনামধন্য একটা ক্লিনিকের শাখা। সেখানে সেই শাখাতে সিজার অপারেশন হচ্ছে, সেখানে সিজার অপারেশন করছে তার সহকারী, সে ডাক্তারের অনুপস্থিতিতে করতেছে তার সহকারী, মানে তার কোনো ডিগ্রি নেই। আর তাকে সহায়তা করছে আপনার আয়ুর্বেদিক এক ডাক্তার। বাহ। র্যাব ক্যাম্প তখন গাংনীতে ছিল। এই র্যাব ক্যাম্পের কমান্ডার এই ঘটনাটা ওই দিনই উনি জানার পর সাথে সাথে ক্লিনিকে এসে ঘটনার সত্যতা পেলেন। পরের দিন সার্টিফিকেট নিয়ে সেই আয়ুর্বেদিক যে ডাক্তার, ওনাকে বললেন আপনার সার্টিফিকেটগুলো নিয়ে আসবেন, দেখব। পরের দিন কি হলো না হলো জানি না, উনি চাকরি ছেড়ে দিয়ে চলে গেলেন। তার বাড়ি হচ্ছে ভেড়ামারায়। কিন্তু কোনো এই বিষয়ে যে কোনো পদক্ষেপ নেওয়া, আইনগত কোনো পদক্ষেপ কিন্তু আর নেওয়া হয় নাই, দৃশ্যমান আর হয়নি সেই ঘটনা। তাহলে সিজার অপারেশন করতেছে একজন সহকারী, মানে সহকারীর সাথে থাকে হেল্পার যেটা আর কি বলে। তাহলে পরে সেই ডাক্তারকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি ওই ডাক্তার ছিলেন ঢাকাতে, যে এত বড় একটা অপারেশন আপনার সহকারী এই কাজ করছে। বলছে আমার চেয়ে তার হাতের যশ ভালো হয়ে গেছে, আমার কাছ থেকে দেখে সে শিখে অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তাহলে চিন্তা করেন, এই হচ্ছে বক্তব্য, এই হচ্ছে অবস্থা। এই দেখেন, আমরা আলোচনা করছি সময়ের সমীকরণে তাদের লিড নিউজ নিবন্ধন ছাড়াই চলছে ৭,১০০
10 হাসপাতাল, যেটা বলছিলাম যে 7,500 আপনি যেটা বলছিলেন, হ্যাঁ। অবৈধভাবে সেবা কার্যক্রম চালাচ্ছে, নিয়ম বহির্ভূত সব হাসপাতাল পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে মহাপরিচালক। এই হুঙ্কার তো আমরা দেখি। হ্যাঁ, এই হুঙ্কার দিয়ে এই যে মহাপরিচালক সাহেব, তো সেই কথাটাই আমি সেটাই বলছিলাম যে মহাপরিচালক সাহেব বললেন যে এটা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য, দেখেন আজ পর্যন্ত কোথাও হলো না, তাহলে ওনার বক্তব্যটা, ওনার মান মর্যাদা কোথায় থাকছে? রাইট। তাহলে সমস্যাটা কোথায়? এই সরিষার মধ্যে ভূতটা কোথায়? এটা সরকারকে খুঁজে বের করতে হবে, সরকারকে এর দায়িত্ব পালন করতে হবে, দায়বদ্ধতা কিন্তু সরকারের। কারণ এটা আমরা শুধুমাত্র এই বলার মধ্যে সীমাবদ্ধ, সাংবাদিকরা তাদের পত্রিকার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বাস্তবায়নটা আমরা তো দেখতে চাই, মানুষ দেখতে চায় অবশ্যই। যে স্বাস্থ্য এটা তো খুব একটা জীবনের একটা বিশাল কিছু, জীবনের জন্য ঝুঁকি থাকে, অথচ এইটাকে নিয়ে এই যে 9/6 অবস্থা বিরাজমান, এটা দূর হওয়া উচিত। অবশ্যই। প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। করোনা প্যান্ডামিক, মেহেরপুরের অবস্থা কিভাবে দেখছেন? এখন প্রতিদিন যে 2-1টা করে করোনার রোগী পাওয়া যাচ্ছে, এটা আমি মনে করি যে বর্তমান সময়ে সেটা স্বাভাবিক পর্যায়ে আছে। আপনার 2-1টা পাওয়া যাচ্ছে কয়টার মধ্যে, সেটা তো একটা ব্যাপার। হ্যাঁ, কয়টা ইতিপূর্বে যেভাবে বাড়ছিল নমুনা প্রথম দিকে, পরীক্ষাও হচ্ছে না, খুব হ্যাঁ, মনে হলো যে এটা গতি হয়তো ঠান্ডার সময়ে আরো বেশি বাড়বে, এই আশঙ্কাটা কিন্তু আমাদের মধ্যে ছিল। এখনো আছে, বিশেষজ্ঞরা তাই বলছেন। তো এখন কিন্তু আমি মনে করি যে স্থিতিশীল অবস্থায় আছে। এটা কিন্তু আপনার কি মনে হচ্ছে যে এমনি আমাদের হাটে বাজারে, আমাদের রাস্তায় কেউ আসলে এই যেহেতু স্বাস্থ্যবিধি ঠান্ডাটা মেনে এখন চলছে? শুরু হয় নাই, যদিও কার্তিক মাস শেষের দিকে, অর্থাৎ আমরা বাংলা যেটা জানি যে কার্তিক অগ্রহায়ণ মাসে প্রচুর ঠান্ডা থাকে, সেই ঠান্ডাটা কিন্তু নেই, একেবারে গরম ভাব এখনো আছে। তা আমরা আশঙ্কা করছি যে শীতের প্রকোপটা শুরু, শীতের মৌসুমটা শুরু হলে এই রোগের প্রকোপটা বাড়ার আশঙ্কাটা কিন্তু সবাই করছে। এই হিসাবে আগাম প্রস্তুতি বা পদক্ষেপ নেওয়া উচিত, যেটা যেমন মাস্ক এখন কেউ বাজার ঘাটে কেউ আর ব্যবহার করে না, আমি 1% লোক ব্যবহার করে না। আমি সেটাই এটা বলছি। হলো মূল কথা। তারপরে সবকিছু হচ্ছে স্বাভাবিক, একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছাড়া কিন্তু সমস্ত কিছু স্বাভাবিক চলছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই মুহূর্তে সরকারের উচিত, প্রশাসনের উচিত আবারও নতুন করে পদক্ষেপ নেওয়া, মানে আগাম প্রস্তুতি পদক্ষেপ, এখানে প্রস্তুতিমূলক একটা পদক্ষেপ, যেটা সকলের আবার যাতে মাস্ক পরিধান করে, অর্থাৎ এই শীত আসার আগেই স্বাস্থ্যবিধি মেনে চলা। মৌসুম বেড়ে গেলে তখন ওটা রোগ যদি সৃষ্টি হয়ে যায়, তখন কিন্তু এটা নির্মূল করা খুব কঠিন হয়ে যায়। আর আগাম প্রস্তুতি থাকলে সেটা দেখা যায় যে ওই রোগ থেকে অনেকেই রেহাই পাবো আমরা, সংখ্যাটা কম থাকতে পারে, তাই না? তো এই ব্যাপারে পদক্ষেপ আবার নেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা আশা করব যে বিষয়টা সংশ্লিষ্ট বিভাগ ভাববেন। আমরা সময় একদম শেষ করে ফেললাম প্রায়। হেফাজতে ইসলামের ভাঙনের সুর, আল্লামা শফি অনুসারীরা আনছে বিকল্প হেফাজত, একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যদিও তারা প্রথমে মিথ্যাচার দিয়ে শুরু করেছিল যে আমরা কোনো রাজনৈতিক দল না, ঠিক আছে, এখন সেটার আবার ভাঙনও হচ্ছে। আমাদের এই সমস্ত গণতান্ত্রিক তথাকথিত রাজনৈতিক দলগুলোর মতো তাদের আচার আচরণের কোনো পার্থক্য, গুণগত কোনো পার্থক্য আমরা দেখছি না। কিভাবে ব্যাখ্যা করবেন? এই জাতীয় দলগুলোকে, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, রাজনীতি, এদেরকে কোনো দলেরই উচিত না, মানে প্রভাবশালী দলের কথা বলছি, যে 2-3টা দল আছে, এদেরকে একেবারেই সমর্থন দেওয়াই উচিত না। দলের মানে ওই যে আমরা সমর্থন দিই, আসো 20 দল 15 দল 14 দল যাই বলি, হ্যাঁ, এই দলের সংখ্যা বাড়ানোর কোনো দরকার নেই, তোরা থাক। মানে এরা তো ধর্ম নিয়ে ব্যবসা করে, এটা তো চরম একটা খুবই খারাপ আমি মনে করি যে এটা ধর্ম নিয়ে কিসের ব্যবসা। তারা যারা বললো মুখে যে আমরা কোনো, আমাদের দল হেফাজত ইসলামে এটা কোনো রাজনৈতিক দল না, পরে ঠিকই দেখা যাচ্ছে যে সুযোগ সুবিধা ঠিকই তারা ভোগ করছে ছত্রছায়ায় আছে। হ্যাঁ, তুমি সুবিধা ভোগ করবা কেন? তুমি তো ডিক্লার দিচ্ছ যে আমি রাজনৈতিক দলের কেউ না, আমার দল রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত না, আবার এদিকে সুবিধা ঠিকই নিচ্ছ ভিতরে ভিতরে। এবং তাদের শক্তিটা হচ্ছে সমস্ত, এটা সব দলের জন্য ক্ষতিকর। অবশ্যই তাদের শক্তিটা হচ্ছে একদম মানে সেই টিনেজ ছেলেপিলে যারা মাদ্রাসায় পড়ছে, বিভিন্ন তাদের প্রোগ্রামে তাদেরকে টেনে নিয়ে আসা হচ্ছে, তাদের ব্রেন ধোলাই করে, তাদের তো সেই আবেগতাড়িত অবস্থায় থাকে,
অর্থাৎ স্কুলের ছেলে মেয়েরা, স্কুল কলেজের, তার বিশ্ববিদ্যালয়ে না যাওয়া পর্যন্ত তাদের ওই ভারী বুদ্ধিটা আসে না, রাইট। তারা আবেগে থাকে। এখন তাদেরকে খুব সহজে কিন্তু যেভাবে বোঝানো যায় সেভাবে তারা বোঝে, তাদেরকে আয়ত্তে আনা সম্ভব খুব সহজে। আর মাদ্রাসা লাইনে যারা থাকে তাদেরকে তো বলতেছে, ওদের কথা অমান্য করলে তো একটা গুনাহগার হতে হবে, পাপী হতে হবে, এই ভয়টা ওই নীতিগুলো কাজ করে। তাদেরকে খুব সহজে আনতে পারে। এইগুলো আসলে আমাদের অ্যাভয়েড করা উচিত। রশিদ রবি ভাই, আমরা একদমই শেষ প্রান্তে চলে এসেছি সময়ের। আজ যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা আমরা আলাপ করেছি কম বেশি। আমার হাতে আর তেমন কোনো ইয়ে নেই। কমরেড লুৎফুল্লাহ কমিটির মুজিবনগর দারিয়াপুর ফুটবল স্মৃতি টুর্নামেন্ট, আমরা খেলাধুলা নিয়েও কথা বলেছি। এই ছিল আমার হাতে মোটামুটি আজকের যে সমস্ত পত্রিকাগুলা এবং অনলাইন পোর্টালগুলাই মূলত, এই সমস্ত নিউজগুলাই মূলত ছিল সব পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোতে। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে আপনার সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আবারও আপনাকে আমন্ত্রণ জানাবো। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ রবির সাথে। আজকের পত্রিকায় মূলত যত খবরগুলো ছিল তার গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আগামীকাল একই সময়ে সন্ধ্যা 7:30টার সময় আমরা হাজির হব নতুন কোনো অতিথিকে নিয়ে আমাদের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।